সম্পদের লোভ আর প্রতিহিংসা যে কতটা ভয়ঙ্কর হতে পারে ইতিহাস তা বারবার ফিরিয়ে দেয় আমাদের মাঝে। মাঝে মধ্যে এই লোভ মানুষকে এমনভাবে গ্রাস করে যে মরে গিয়েও নিজের সম্পদ ছেড়ে সে যেতে চায় না। আর এই আকাঙ্ক্ষা পূরণ করতেই অনেকে বেছে নেয় অসৎ পথ, ব্ল্যাক ম্যাজিক কিংবা তন্ত্র মন্ত্রের মতো অন্ধকার জগৎ। কেউ হয়তো এগুলো বিশ্বাস করে, আবার কেউ করে না। আজকের গল্পটা তেমনই এক মানুষের, যার সম্পদের লালসা একজন নিষ্পাপ ও নিরীহ মানুষের জীবনকে করে তুলেছিল দুর্বিষহ। আজীবন তাকে বয়ে বেড়াতে হয়েছে সেই দুর্ভোগের বোঝা। কি ঘটেছিল তার সাথে তা জানতে হলে আপনাদেরকে দেখতে হবে মোস্ট অ্যাওয়েটেড মুভি দ্য রাজা সাব। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো রহস্য আর কিছুটা কমেডির মিশ্রণে তৈরি করা হয়েছে এই মুভিটি। তো দেখা যাক প্রভাসের নতুন এই মুভি আপনাদের এক্সপেকটেশন মিট করতে পারে কিনা। কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। আপনি কি অনলাইনে আয়ের জন্য একটি ট্রাস্টেড বা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম খুঁজছেন, কিন্তু বুঝতে পারছেন না কোথায় থেকে শুরু করবেন? তাহলে আপনার সমস্যার সমাধান হতে পারে জিতববিডি.com। এখানে আপনারা মাত্র 10 টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন এবং জিতে নিতে পারেন 20 টাকা থেকে 1 লক্ষ টাকা। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jitbobidi.com অথবা পেন কমেন্ট চেক করুন। কাহিনীর শুরুতে আমরা রাতের একটা নিরিবিলি রাস্তা দিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স একটা যেতে দেখি। লোকালয়ে এসে সেটি একটা খাবার হোটেলে থামে, আর সেখান থেকে ড্রাইভার বের হয়ে হাতে একটা মৃতদেহের ছাই রাখার পাত্র নিয়ে হোটেলের মধ্যে যায়। সেখানে গিয়ে যখন একটা টেবিলে বসে, তখন হোটেলের একজন এসে তার হাতের পাত্র দেখে খাবারের পাত্র মনে করে। তখন বলে, এইখানে বাইরে থেকে খাবার আনা অ্যালাউড না। ড্রাইভার তখন তাকে পাত্র হাতে দিয়ে বলে, এটা খাবার না, এর মধ্যে মৃতদেহের ছাই আছে। বিশ্বাস না হলে খুলে দেখো, হতেও পারে আত্মা বের হয়ে তোমাকেই ধরল। লোকটা তো আরো ঘাবড়ে যায়। এইবার ড্রাইভার একটা 500 টাকার নোট বের করে বলে, এই বেওয়ারিশ লাশের পকেট থেকে পাওয়া এটাই শেষ টাকা। কিন্তু হঠাৎ একটা বাতাস এসে সেই টাকার নোটটা উড়িয়ে নিয়ে যায়, আর পাশেই একটা জঙ্গলে গিয়ে ফেলে। সেখানে যেতে তার কাটা পার হতে হবে। ড্রাইভার তার লোভ সামলাতে না পেরে হাতে সেই পাত্র নিয়েই তার কাটা পার হয়ে জঙ্গলে ঢুকে যায়। টাকাটা আরো উঠতে উঠতে গভীর জঙ্গলে চলে যায়। ড্রাইভার পিছু যেতে থাকে, আর লোভ মানুষকে কোথায় নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। একটা সময় এক জায়গায় সেই টাকা মাটিতে পড়ে, আর ড্রাইভার গিয়ে একটা লাঠি দিয়ে তা চেপে ধরে আর নিজেই বলে, এখন উড়ে দেখা। লোকটা টাকাটা নিতে যাবে, কিন্তু যেখানে টাকাটা ছিল তার নিচেই একটা কুমিরের মতো দেখতে প্রাণী ছিল। লাঠির আঘাতে সেটা ক্ষেপে গিয়ে আক্রমণ করে বসে, আর লোকটা প্রাণ ভয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা সময় সে একটা প্রাসাদের বাউন্ডারিতে ঢুকে পড়ে বড় দরজা দিয়ে। দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু ফাঁক দিয়ে সেই টাকার নোট ভেতরে চলে আসে। এরপর ড্রাইভার আস্তে আস্তে ভেতরে ঢুকে, আর সেই টাকা যেন তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সেখানে দেয়ালে বিচিত্র সব হিপনোটিক টাইপ ছবি ছিল, কোথাও গোল সার্কেল, কোথাও চোখগুলো আবার নড়ে ওঠে। এরপর হঠাৎ বড় হল ঘরের মাঝে একটা সিংহাসন দেখা যায়। ড্রাইভার আস্তে আস্তে হেঁটে আসার সময় মেঝেতে একটা গলা কাটা সেনার লাশও দেখে। বাড়িটা একটা পুরনো রাজার বাড়ি, তো এইসব ভয়ানক কাণ্ড দেখে তো ড্রাইভার ভয় পেয়ে যায়। এর মধ্যে হঠাৎ একটা পিয়ানো বেজে ওঠে, আর ড্রাইভার এখন মোহের মতো সেদিকেই যাচ্ছে। আর সিংহাসনের কাছে আসতেই তাকে অদৃশ্য একটা কণ্ঠ থামিয়ে দেয়, আর তাকে বলে, যা যা চুরি করেছি সেখানে রাখ। মানে লোকটা হয়তো সেই বেওয়ারিশ লাশের কাছ থেকে যা যা নিয়েছে সেটার কথাই বলছে। ড্রাইভার এক এক করে বেশ কিছু জিনিস মেঝেতে রেখে অদৃশ্য ব্যক্তিকে বলে। এরপর পেছনে ঘুরতে সেই গলা কাটা দেহ এসে ড্রাইভারকে তরবারি দিয়ে মেরে ফেলে। এরপর ঘটনা চলে যায় একটা মেলার গ্রামে। সেখানে একটা সুন্দরী মেয়েকে আমরা একটা দোকানে দেখতে দেখি। তখন একটা গুন্ডা টাইপ ছেলে এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। তখনই পেছন থেকে আরেকজন, যে কিনা আমাদের হিরো, সে রিল্যাক্সে শুয়েছিল গাড়ির উপর। সে বলে, মেয়ে মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা দিতে হয়, ধাক্কা দিয়ে নয়। গুন্ডাটা এসে হিরোর হাতের ফুল নষ্ট করে দিয়ে বলে, ওইটা কি তোর আইটেম নাকি? হিরো তো পা দিয়েই গুন্ডাটাকে ফিল্ম স্টাইলে মারতে থাকে, যেন হাত দিয়ে মারলে হাতের অপমান হবে। এরপর বলে, মেয়ে মানুষকে আইটেম, জিনিস এইসব বলতে নাই, তাদের তো পা ছুঁয়ে সম্মান করতে হয়, তারা মায়ের জাত। এইসব বলে আরও ফিল্ম স্টাইলে কয়েকটা মেরে চিৎপটাং করে দেয়। এরপর আমরা তার চেহারা দেখি। আমাদের হিরো হচ্ছে প্রভাস, অ্যাজ ইউ অল নো। মুভিতে তার নাম রাজু। তো রাজু এরপর ওই সুন্দরী মেয়েটার সাথে মেলা থেকে আসছিল। মেয়েটার নাম আনিতা, আর তার দাদিও উল্টো দিক থেকে আসছিল। তার দাদি অসুস্থ, তার ভুলে যাওয়ার রোগ আছে। এমনকি সে তার নাতনিকে পাশে দেখেও পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। রাজু ডেকে বলে, কি ব্যাপার বুড়ি, তুমি এখানে কি করো? এমনি 2-3 মিনিট পর পর সব ভুলে যাও, তার উপর ভিড়ের মধ্যে যদি হারিয়ে যাও, কোথায় খুঁজবো? দাদি বলে, তোকে একটা কথা বলার জন্য খুঁজছি। রাজু জিজ্ঞেস করে, কোনো অঘটন ঘটিয়েছ কি? কিছু চুরি গেছে? এরকম প্রশ্ন করতে থাকে। এরপর অনিতে এসে রাজুকে সরিয়ে দাদিকে জিজ্ঞেস করে, দাদি কি দাদুর খোঁজ পেয়েছে কিনা? তখন রাজু বলে, দাদুর খোঁজ কিভাবে পেয়েছো? সে বেঁচে আছে, সে তো মরেই গেছে কবে। দাদির ভুলে যাওয়ার রোগ আছে ঠিকই, কিন্তু সে এখনো তার স্বামীকে খুঁজে ফেরে। তার স্বামী কোথাও গিয়েছিল,
আর ফিরে আসেনি। বহু বছর হয়ে গেছে, আবার মৃত বলেও সে তাকে মানতে পারে না। তাই রাজু যখন সেই কথা বলে যে সে বেঁচে নেই, সাথে সাথে তার দাদি জ্ঞান হারায়। তখন পাশের দোকান থেকে রমেশ এসে জিজ্ঞেস করে, দাদি কি আবার অজ্ঞান হয়েছে? রাজু বলে, না, অজ্ঞান হবার নাটক করছে। রাজু বিরক্ত হয়ে কথাগুলো বলে, কিন্তু রমেশ সেটাই সত্যি ভেবে নেয়। পরে আমরা দেখি দাদির জ্ঞান ফিরেছে, আর সে বাড়িতে ডাইনিং টেবিলে দাদুর ছবির দিকে তাকিয়ে বসে আছে। রাজু এসে তখন মেডিসিন দিয়ে বলে, এটা খেয়ে নাও, খেয়ে তারপর চিন্তা করো। এরপর রাজু ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিল। দাদি তখন রাজুকে জিজ্ঞেস করে, তুই আমাকে রেখে চলে যাচ্ছিস? তখন সেখানে সবাই বেশ ইমোশনাল হয়ে যায়, এই ভেবে যে রাজু হয়তো এবার সত্যিই চলে যাবে। রাজু বলে, তোমাকে দেখার জন্য তো লোক আছেই, সে তোমাকে দেখবে, আর আমি কি করব থেকে? আমার দাদু যে তোমার উপর কি জাদু করেছে, সবকিছু ভুলে গেলেও এখনো তাকে তুমি ভুলতে পারলে না। এরপর রাজু তার সামনে বসে বলে, আমি তোমাকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার মূল্যই তুমি দিচ্ছ না। কোথায় একজন এত বছর ধরে নিখোঁজ, বেঁচে আছে না মরে গেছে তার ঠিক নেই, তার চিন্তায় তুমি নাওয়া খাওয়া ভুলে বসে আছো, আরও অসুস্থ হয়ে যাচ্ছ। আসলে দাদি হয়তো দাদুকে অনেক ভালোবাসে, তাই দাদু চলে যাওয়ায় তার জীবনটাই এলোমেলো হয়ে গেছে। সব ভুলে যাওয়ার রোগ হলেও সে এখনো তার স্বামীকে ভুলতে পারেনি। এদিকে তার নাতি তাকে যত্নের কমতি রাখে না। দাদি এবার রাজু ইমোশনটা বুঝতে পারে আর বলে যে এখন থেকে সে নিজের যত্ন নেবে, ঠিকমতো খাবার আর ওষুধ খাবে। এবার সে রাজুর কসম খায়। রাজু খুশি হয়ে তাকে এবার ভাত প্লেটে তুলে দেয়। গ্লাসে পানি ঢালতে ঢালতে বলে, এবার তো আমার কসম খেলে, মনে থাকবে তো? দাদি তখনই বলে, কিসের কসম? কখন কসম খেলাম? রাজু তো অবাক, আরে 1 মিনিট হয়নি এই বুড়ি ভুলে গেছে। রাজু তো এবার সত্যিই বিরক্ত হয় আর একদম ফেড আপ হয়ে যায়। দাদি আবার জিজ্ঞেস করে, আরে কিসের কসম? রাজু বলে, একে তো আমি কেন, উপরওয়ালা নেমে আসলেও সুস্থ করতে পারবে না। দাদি তখন বুঝতে পারে না আসলে কি নিয়ে কথা হচ্ছে। হঠাৎ মনে করে রাজু হয়তো কান্না করেছে। সে কেন কান্না করেছে, কখন কান্না করেছে, এইসব জিজ্ঞেস করতে থাকে। রাজু বলে, খেতে বসো ঠিক মতো, আমার কিচ্ছু হয়নি। এরপর সে আনিতাকে বলে, একে নিয়ে আমি আর পারবো না। পরের দৃশ্যে আমরা দেখি দাদি রাজুকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে আর বিভিন্ন গল্প করছে। এরই মধ্যে যখন দাদুর গল্প তোলে, রাজু বলে, আজকের গল্প এ পর্যন্তই, বাকি গল্প কাল, না হলে পরে। রাজুর সাথে সে আনিতাকেও খাইয়ে দিচ্ছিল দাদি। মেয়েটা বেশিরভাগ সময় রাজুর বাড়িতে এসে পড়ে থাকে। রাজুকে পছন্দ করে, এটা বোঝাই যায়। ভবিষ্যতে হয়তো এর সাথে বিয়ের কথাও আছে, অবশ্য এটা পরে দেখা যাবে। পরদিন গ্রামের ভেতর দিয়ে পূজা উপলক্ষে দেবতার মূর্তি নিয়ে বড় রথযাত্রার মতো যায়। দাদি বারান্দায় দাঁড়িয়ে দেবতার উদ্দেশ্যে প্রণাম করে বলে, এবার যেন তার একটা খবর পাই। মানে দাদি এখানে দাদুর কোনো খোঁজ খবরের কথা বলছিল। তখন একটা লোক আসে পাঞ্জাবি টুপি পরা, এসেই দাদিকে হ্যালো বলে, কিন্তু দাদি তাকে রামকৃষ্ণ বলে ডাকে। সে বলে, দাদি আমি গরিবুল্লাহ, নাম না হয় মনে নেই, কিন্তু দেখে তো বোঝা যায় যে আমি মুসলিম। রাজু বলে, ওসব বাদ দাও, যেখানে গিয়েছিলে মেয়ে দেখতে কাজ হয়েছে নাকি এমনিতেই ফিরে আসলে? গরিবুল্লাহ বলে, আমাকে না করতে পারে নাকি কেউ? হ্যাঁ, বলে দিয়েছে হ্যাঁ, আর ছবিও তুলে এনেছি। এরপর গরিবুল্লাহ ছবি নিয়ে দেখাতে থাকে দাদিকে, কিন্তু তার আগেই রাজু মোবাইল ছো মেরে নিয়ে যায়। ছবি দেখে রাজুর মিনি হার্ট অ্যাটাকের অভিনয়। আসলে মেয়েটা খুবই সুন্দরী। তো রমেশ এসে ছবি জুম করে দেখতে যায়, আর তখনই তাদের ছবির পেছনে একজন বয়স্ক লোক দেখে রাজু থমকে যায়। বৃদ্ধ চাদর গায়ে দেয়ালো, হাতে পেপার ছিল। রাজু তার দাদুকে দেখিয়ে বলে, এটাই কি দাদু? দাদি তো দেখেই চোখ চকচক করে ওঠে, আরে এতদিন পরে স্বামীর চেহারা সে দেখেছে, সে তো খুশি। রাজু তো ছবি আবার গরিবুল্লাহকে দেখিয়ে বলে, যাকে খুঁজতে পুরো ইন্ডিয়া এক করে ফেলেছি, সে কিনা তোমাদের এই ছবির পেছনে বন্দী। এরপর রাজু তাকে জিজ্ঞেস করে, এই ছবি কোথায় তোলা, কে ছিল, কখন তোলা, সব বিস্তারিত ডিটেলস চাই। গরিবুল্লাহ জানায়, চারমিনার এলাকায় তোলা। রাজু এবার চিন্তা করে এখানে পরিচিত কে আছে। তার তো এখন পাগল পাগল অবস্থা, খুশি আর টেনশনের মিক্স অনুভূতি কাজ করছে। এরপর সেই অনিতা এসে রাজুর এমন অবস্থা দেখে নিজেই হতভম্ব হয়ে পড়ে। রাজুর এরপর মনে পড়ে ওই এলাকায় বাঙ্কু মামা আছে পুলিশের পোস্টিংয়ে। রাজু বাঙ্কু মামাকে ফোন করে জিজ্ঞেস করে দাদুকে তাদের এরিয়াতে দেখা গেছে কিনা। রাজু রাস্তায় নেমে একবার একদিকে আবার ওইদিকে হেঁটে হেঁটে কথা বলছিল ফোনে। তখন এলাকার মেয়েগুলো দুষ্ট নজরে রাজুকে দেখছিল। অনিতা এটা দেখে জেলাস ফিল করে আর কোমরে ওড়না বেঁধে নেয়। রাজু বিরক্ত হয়ে বলে, এসব কি করছো? অনিতা বলে, পাড়ার মেয়েরা তোমাকে কুনজর দিচ্ছিল। রাজু বলে, এখন কি চুরি পরে বসে থাকবো, খোলো এসব। এদিকে বাঙ্কু মামা জানায়, সেই 60-এর দশকের মিসিং কেস, এখন 5 লাখ খরচ না করলে ক্লিয়ার হবে না। রাজু এবার অনিতার দিকে অসহায় হয়ে তাকায়। সে বলে, কি ব্যাপার, টাকা লাগবে নাকি? রাজু ফোনে বাঙ্কু মামাকে বলে, ব্যবস্থা হয়ে যাবে। এবার ফোন রাখতেই পাশে অনিতার দিকে তাকায়। সে তো দৌড়ে পালিয়ে যেতে যেতে বলে, আমি আর টাকা দিতে পারবো না, বাবাকে বলতে পারবো না। রাজুও পিছু পিছু যায়, তাকে সোনা মোনা যান বলে পটাতে থাকে। বলে, তুমি ছাড়া এই বিপদে আমাকে কে উদ্ধার করবে বলো, তুমি আমাকে হেল্প করো। দাদুকে আনলে দাদিও কিছুটা সুস্থ হয়ে যাবে আর তোমার চাপ কমবে। মেয়েটা বলে, আমি তোমাকে টাকা দিতে পারবো না। রাজু বলে, তুমি কেন দেবে সোনা, তোমার বাবা দেবে, আর আমার বুদ্ধি তো তুমি জানোই, তোমার বাবা এমনিতেই পটে যাবে। এরপর দেখা যায় রাজু বাস স্টপেজে যাচ্ছে তার দাদির সাথে।
মানে বোঝা যাচ্ছে টাকার ব্যবস্থা হয়ে গেছে, না হলে তো যাবার কথা ছিল না। দাদি বলে, দাদুকে না নিয়ে আসবি? সে না করলে জোর করে নিয়ে আসবি। রাজু বলে, আগে যাই, দাদুকে পাই, তারপর সব। এরপর রাজু বাসে উঠে যায়। তখন রমেশ বলে, ভাই আমি কি করব? রাজু তখন রমেশকে টাকা দিয়ে পাহাড়ে ট্যুর দিতে বলে। রমেশ তো খুবই খুশি, টাকা আর ছুটি। কিন্তু পরে জিজ্ঞেস করে, দাদিকে দেখবে কে? রাজু বলে, খবরদার, যদি দাদিকে রেখে কোথাও গেছিস তো এসে পেছনে এমন মার মারবো। এরপর রাজু বাসে করে চলে যায়। রাজু তখন শহরে গিয়ে পৌঁছায়। তখন এক অটো ড্রাইভার যাত্রী খুঁজছিল, কিন্তু রাজুকে দেখেই লুকিয়ে যাচ্ছিল, কারণ লোকটা রাজুর গ্রামের এক ছিচকে চোর ছিল। এখন বেশভূষা পরিবর্তন করে অটো ড্রাইভার হয়েছে। সে এবার রাজুর ব্যাগ নিয়ে নিজের অটোতে তুলতে যায়, কিন্তু রাজু ব্যাগ দেয় না। রাজু বলে, ব্যাগে 5 লাখ টাকা আছে। অটো ড্রাইভার বলে, মধ্যবিত্ত মানুষের ব্যাগে জামা কাপড় স্যান্ডেল ছাড়া আর কি থাকবে, এত ভাবনে আর কি আছে। এরপর রাজু অটোতে করে যাচ্ছিল, আর সেখানে একটা চার্চের পাশ দিয়ে যাওয়ার সময় চার্চের অনুষ্ঠান দেখতে পায়। তখন একটা সিস্টার নানকে দেখে, আর রাজুর চোখ আটকে যায়। সে যেন প্রেমেই পড়ে যাচ্ছিল। তাকে ভালো করে দেখার জন্য রাজু তো অটো ড্রাইভারের হাত চেপে ধরে, আর এতে ব্রেক করে অটো ড্রাইভার উল্টো ঘুরে যায়, রাস্তার মধ্যে চক্কর দিতে থাকে। একসময় রাজু নেমে যায় আর সেই চার্চের র্যালির মধ্যে ঢুকে পড়ে। সেখানে তো সেই সিস্টার নানকে দেখে। কল্পনায় মেয়েটার ডানাওয়ালা পরি হয়ে উড়ে আকাশে। রাজুকে প্রেমে ইশারাও করতে থাকে। রাজু কল্পনার জগতে ভাসতে থাকে, আর এক সময় সে র্যালির সাথে চার্চে গিয়ে বসেও পড়ে। হিন্দু হয়েও সে খ্রিস্টান চার্চে গিয়ে এক প্রকার বিপাকেই পড়ে যায়। সে তো সেখানে প্রার্থনা সঙ্গীতকে গান মনে করে। তো পাশে একটা বাচ্চা মেয়ে বসেছিল। সে রাজুকে বলে, তুমি এখানে নতুন তাই না? রাজু ভাব নিয়ে বলে, আরে না না, 3 বছরের অভিজ্ঞতা আছে। মেয়েটা বলে, চার্চ তো গত বছর তৈরি হলো। এইবার রাজু তো মেয়েটার কাছে ধরা পড়েই যাচ্ছিল, তখন বলে ফেলে যে সামনের মেয়েটাকে তার পছন্দ, তাই সে এসেছে। বাচ্চাটাও চিৎকার করে সেটা বলে দেয়। পরে অবশ্য সেই মেয়েটা যাকে রাজু পছন্দ করেছিল সে সব সামলে নেয়। এরপর অন্য একটা সিস্টার এসে বাচ্চা মেয়েটাকে ডাক্তারের চেক আপ করতে নিয়ে যায়। তখন আরেকজন সিস্টার আসে। রাজু জিজ্ঞেস করে, ওই মেয়েটার কিসের চেক আপ? সিস্টার জানায়, মেয়েটার হার্টের প্রবলেম আছে, অপারেশন করতে অনেক টাকা লাগবে। যদি এইভাবে ফান্ড তুলতে পারে তাহলে হয়তো মেয়েটা বেঁচে যাবে। রাজুর মনে মায়া হয়। সে তার সাথে আনা 5 লাখ টাকার 3 লাখই দিয়ে দেয়। সিস্টার তো এত টাকা দেয়া দেখে অবাক হয়ে যায়, আর রাজুর বড় মনের প্রশংসা করে, আর তার নাম ঠিকানা লিখে রাখতে চায়। এই দানের কথা জেনে সবাই ইন্সপায়ার্ড হয়। রাজু বলে, ছবি তুলে রাখুন। এরপর পোস্ট দিয়ে দাঁড়ালে সিস্টার ছবি তুলে রাখে। এইবার রাজু বলে, এটা নিয়ে পোস্টার বানায় সারা এলাকায় ছড়িয়ে দিন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল করে দিন। সিস্টার কিছু বলতে যাবে, তখন রাজু বলে, সবার বিজ্ঞাপন ভাইরাল করা নিয়ে চিন্তে, আগেই টাকা দিয়ে বাচ্চাটা চিকিৎসা করান। এরপর রাজু চলে গেলে সিস্টার এসে সেই প্রধান সিস্টার নানকে, অর্থাৎ রাজুর পছন্দের মেয়েটাকে রাজুর দানের কথা বলে। সিস্টার তার ছবি দেখতে চায়, আর ছবি দেখে সিস্টার নান একবার যিশুর ছবির দিকে তাকায়, আরেকবার রাজুর দিকে। কি যেন ভাবছিল সে, কিন্তু কি মিলাচ্ছিল সেটা বোঝাটাই মুশকিল। এরপর রাজুকে দেখা যায় থানায়, সাথে বাঙ্কু মামাও ছিল। সেখানে একজন অফিসার এসে জিজ্ঞেস করে, কেস কি নিয়ে? রাজু বলে, কেস তো আমার জন্মের আগে থেকেই চালু হয়ে আছে, এখনো সমাধান হচ্ছে না। বাঙ্কু মামা বলে, আরে চিন্তা কিসের, ব্যাগে টাকা আছে, মানে মনে করো কাজ হয়ে যাবে। এরপর রাজু কেস ফাইল দেখায়। তার দাদু কানকা রাজু একবার রাজা ছিলেন। একদিন গঙ্গারাম নামের একজন কর্মচারী মন্দিরের ক্যাশ থেকে টাকা এবং গয়না নিয়ে পালিয়ে যায়। দাদুও তাকে ধরতে বের হয়, আর গঙ্গারামের সন্ধান না পেলে ফিরবে না এরকম চিঠি লিখে রেখে চলে যায়। এরপর থেকে দাদু আর ফিরে আসেনি, আর দাদিও তার আশায় আশায় অসুস্থ হয়ে পড়েছে। এখনো অপেক্ষায় আছে দাদু ফিরবে। এরপর আমরা রাতের জঙ্গলে এক দৃশ্য দেখি, যেখানে একজন বৃদ্ধ লোককে দেখা যায়, যে কিনা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। খুবই ভৌতিক একটা আবহ। এই সময় একটা সাপ এসে তাকে আক্রমণ করতে যায়, আর সে সেটাকে ছুঁড়ে ফেলে। এদিকে সেই সিস্টার নান, যার নাম ছিল ব্যাসি, সে এখনো রাজুর চিন্তায় বিভোর। তার ফ্রেন্ড তাকে মনে করিয়ে দেয় যে সে এসব চিন্তা থেকে দূরে থাকতে হবে। এমনকি রাতে ঘুমের মধ্যেও ব্যাসি তার ফ্রেন্ডকে জ্বালায়। তখন তার ফ্রেন্ড বলে, দেখ তুই নান হতে যাচ্ছিস, নানদের এসব প্রেম ভালোবাসার নিয়ম নেই। ব্যাসি তখন মন খারাপ করে বলে, আমি তো এতিম, আমার তো কেউ নেই, তাই হয়তো ভালোবাসাও আমার জন্য মানা। তবে আমার মনে হয় আমাদের মধ্যে কোনো একটা কানেকশন আছে, তার জন্যই গড ছেলেটাকে পাঠিয়েছে। তার বন্ধু বলে, কাল চার্চে যদি ছেলেটা আসে তাহলে বুঝবো তোদের মধ্যে কানেকশন আসে, আর না আসলে এসব ভুলে যাবি। ব্যাসি তখন বলে, না, আমার মন বলছে সে আসবে। পরের দিন সত্যিই রাজু হুন্ডা নিয়ে আসে, আর তার হাতে ফুল নিয়ে হিরোর মতো এন্ট্রি নেয়। নিজের রূপ আয়নায় দেখে তো সে নিজেই মুগ্ধ। বাহ, ফুল দিয়ে যেন আরতি করে। এদিকে ব্যাসিও চার্চে অপেক্ষা করতে থাকে। এক ফ্রেন্ড এসে বলে, কনফেশন বক্স খালি আছে, আর এখনো তোর সে আসেনি। ব্যাসি এবার চিন্তা করে সে গিয়ে কনফেশন বক্সের দায়িত্বে বসবে। কনফেশন বক্স হচ্ছে চার্চের এমন একটা জায়গা যেখানে মানুষ তার মনের পাপ বোন শেয়ার করে, ফাদার আর নানদের আশীর্বাদ নেয়। অন্যদিকে রাজু এসে চার্চে খুঁজে দেখে আর বলে, আমার প্রেয়সী তো আজকে আসেনি। এরপর চার্চের ফাদারকে প্রশ্ন করে, ফাদার কিছু না শুনেই তাকে কনফেশন বক্সে যেতে বলে।
রাজু সেখানে যায় আর তার বিপরীতে ছিল ব্যাসি, কিন্তু কেউ এখনো জানে না। তো ব্যাসি জিজ্ঞেস করে রাজু কি বলতে চায়। রাজু তো কণ্ঠ শুনে অনুমান করে আর এটা তার ক্রাশ। সে এবার পর্দা উঠিয়ে দেখতে চায়, কিন্তু ব্যাসি লাঠি দিয়ে বাড়ি দেয়। এভাবে আরো কয়েকবার স্টেপ নেয়, কিন্তু প্রতিবারই মার খায়। পরে রাজু তার মনের কথা বলে যে সে প্রেমে পড়েছে। তো ব্যাসি তাকে বলে এটা স্বাভাবিক। তারপর পর্দার মধ্যে হাত বাড়িয়ে আশীর্বাদ দেয়। আর রাজু তখন উকি দিয়ে দেখে এটা আসলে ব্যাসি ছিল। সে তো বিশাল খুশি। এমনকি রাজু রাতে বাড়িতে যেখানে বাঙ্কু মামার সাথে সে থাকে সেখানে একটা সান্টা ক্লজের মূর্তি নিয়ে আসে আর বারান্দার উঠোনে লাইট দিয়ে সাজায়। বাঙ্কু মামা তো রাগারাগি করতে শুরু করে। একে তো 5 লাখ টাকা নিয়ে এসেছে, সেটার মধ্যে আবার 3 লাখ চার্জেই দিয়েছে। এখন অফিসার এটা টের পেলে বাঙ্কু মামার ইজ্জত শেষ। এখন আবার ঘরে ক্রিসমাস পালন করতে লাইটিং করছে, এমনকি বাঙ্কু মামাকেও ফেরি লাইট দিয়ে জড়িয়ে রেখেছে। খুবই ফানি একটা ব্যাপার। মামা বলে কোথায় এখানে কৃষ্ণ বাঁশি বাজাবে, তা না করে তো এখানে ক্রিসমাস পালন হচ্ছে। রাজু তো এখন দিওয়ানা প্রেমিকের মতো বলছে আরে আমাদের মধ্যে তো কানেকশন আছে। মামাও বলে যদি কানেকশন থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে খবর আছে। এর মধ্যে রাজুকে কল করে ব্যাসি, আর সে খুব রেগে আছে, উল্টোপাল্টা কথাও শোনায়। এরপর রাজু জিজ্ঞেস করে কারণটা কি। তখন ব্যাসি বলে তার দাদু নাকি ব্যাসি টাকা চুরি করে পালিয়েছে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে ব্যাসি যখন এতগুলো টাকা নিয়ে হাসপাতালের ব্যাংকে জমা করতে যায় তখন রাজুর দাদু বলে দাদু যেন পরে যায় আর আগে ব্যাসিদের যেতে দেয়, কারণ মেয়েটার ইমার্জেন্সি। রাজুর দাদু বলে আমাকে দাও, আমি জমা দিয়ে দেবো। ব্যাসি দিতে চায় না দেখে দাদু নিজেও টাকা দেয় সেখানে। আর এরপর দাদু ব্যাসিকে এক প্রকার হিপনোটাইজ করে ফেলে আর ব্যাসি তাকে সব টাকা দিয়ে দেয়। আর এখন রাজুকে সে কমপ্লেন করে আর দাদুকে চোর বলে অপবাদ দেয়, এমনকি বিশ্বাস করতে না চাইলে থানায় যোগাযোগ করতে বলে। রাজু থানায় যায় আর একসময় দাদিকে ফোন করে জিজ্ঞেস করে দাদুর কি চুরির অভ্যাস আছে। দাদি বলে সে রাজা ছিল আর সে সবার জন্য নিজের সম্পদ উৎসর্গ করে দিতেও পারত। রাজু কনফার্ম হয় যে তার দাদু তো চোর হবে না। এখানে একজন বৃদ্ধ লোক আড়াল থেকে দেখছিল আর কথাও শুনে পরে চলে যায়। পরদিন ব্যাসি রাজুকে কল করে, কিন্তু রাজু কল রিসিভ করতে চায় না। বাঙ্কু মামা রিসিভ করে আর ব্যাসিকে হুমকি দেয় আরো 3 লাখ টাকা দিতে হবে, নইলে কেস হবে। আর অন্যদিকে পুলিশ অফিসার কল করে বাঙ্কু মামাকে। মামা রিসিভ করে, কিন্তু রাজু রিসিভ করতে দেয় না। আর অফিসার বলে 5 লাখের নাম করে 2 লাখ দিলে কালকের মধ্যে বাকি 3 লাখ টাকা না দিতে পারলে সে বাঙ্কুকে কিডন্যাপ করে এনে এমন মার মারবে যেন সারা জীবন মনে থাকে। দুজনেই যখন টাকা নিয়ে ভাবছিল তখন আরেকটা সুন্দরী মেয়ে এগিয়ে আসে আর একটা ব্যাগ তাদের সামনে রাখে, বলে এতে 1 কোটি টাকা আছে। বাঙ্কু মামা তো খুশিতে পাগল হয়ে যায়, কিন্তু রাজু উল্টোপাল্টা কথা বলতে থাকে। বাঙ্কু মামা জিজ্ঞেস করে এই মেয়েটা কে আর এত টাকা কেন দিচ্ছে, আর রাজু কেন এমন করছে। রাজু বলে আমিও জানি না এই মেয়েকে আর আমাকে কেন টাকা দিচ্ছে। মেয়েটা বলে আমি ভৈরবী, আমার নানাকে তোমার দাদা হেল্প করেছিল, সেই টাকা শোধ দিতে আমি এসেছি, কিন্তু শর্ত এটা দাদুর হাতেই দিতে হবে। তো এবার রাজু আর বাঙ্কু মামা বিপদে পড়ে যায় আর আড়ালে কথা বলতে যায়। এবার রাজু বলে এভাবে 1 টাকাও পাওয়া যাবে না। মামা বলে ব্যাগ নিয়ে ভেগে যেতে হবে। আর তখনই অন্য কেউ সেটা নিয়ে ভেগে যায় আর ভৈরবীর ডাকে রাজু সেটার দিকে ছুটে যায়। একটা লাথি দিয়ে সে মাটিতে ফেলে দেয় গুন্ডাকে, কিন্তু এই গুন্ডারা বাইক বাহিনী নিয়ে রাজুকে আক্রমণ করে আর রাজু এক এক করে তাদেরকে মারতে থাকে। দুই পক্ষের মধ্যে টাকার লাগেজ নিয়ে কঠিন কাড়াকাড়ি পড়ে যায়। এক পর্যায়ে ভৈরবী জিজ্ঞেস করে রাজু তোমার কাছে দাদু এত মূল্যবান। রাজু বলে আমার দাদু ছাড়া আমার কেউ নেই, আর এখন যদি কেউ আমাদের মধ্যে আসে তাকেই শেষ করে ফেলবো। এখন গুন্ডাদের সাথে রাজুর মারামারি করতে করতে একসময় হোলির অনুষ্ঠানের মধ্যে চলে আসে। এইখানে সবাই রং নিয়ে খেলছিল আর উপরে হাড়ি ভাঙার জন্য একজনের উপর আরেকজন উঠে বড় টাওয়ার করে। আর দূরে বিল্ডিং এর উপর দাঁড়িয়ে দেখে তার টাকার ব্রিফকেস নিয়ে সে উঁচুতে হাড়ির সাথে আটকে আছে, কিন্তু ছাদের আর সেই ব্রিফকেসের অনেক দূরত্ব। রাজু রিস্ক নিয়ে লাফ দিয়ে ফেলে আর ভৈরবী চিৎকার করে ওঠে ভয়ে, কিন্তু রাজু সেই ব্রিফকেস নিয়েই লাফ দেয়। নিচে নামার পরে ভৈরবী দৌড়ে গিয়ে রাজুকে জড়িয়ে ধরে। আর এইখানে তাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয় আউট অফ নো হোয়ার। আর সেখান দিয়েই যাচ্ছিল ব্যাসি আর তার দল। রাজুর এই দৃশ্য দেখে ব্যাসি এবার নান হওয়ার জন্য কনফার্ম করে, কারণ এর সাথে অন্তত প্রেম ভালোবাসা করা যাবে না। ব্যাসি চলে গেলে রাজু তাদের রোমান্টিক মুহূর্ত ভেঙে দিয়ে বলে এসব কি, আমার কার্ড দেখে ফেললে কি ভাববে। তখন বাঙ্কু মামা আর সেই অটো ড্রাইভার এসে বলে নানদের তো প্রেম ভালোবাসার নিয়ম নেই, এমনকি একজনকে ডেকে জিজ্ঞেসও করা হয়। এইসব শুনে রাজুর একেবারে হার্ট ব্রোকেন হয়ে যায়। রাতে এসে মদ খেয়ে সে মাতলামি করতে থাকে আর নিজের উপর দোষ দেয় যে কেন সে সাধারণ জ্ঞান জানে না যে নান যারা হয় তাদের প্রেম ভালোবাসা হবে না। এবার তো সে তার মামা আর অটো ড্রাইভার বন্ধুকে মারতে তেড়ে যায়। তারা তো ঘাবড়েই যায় যে কি হলো। এমনকি রাজু এবার তার আনা সেই সান্টা ক্লজের মূর্তির সামনে একা একা কথাও বলতে থাকে পাগলের মতো। আর তখনই সেখানে ভৈরবী আসে আর রাজু তাকে ব্যাসি বলে কল্পনা করে, এমনকি আনন্দে মাতাল অবস্থায় লুঙ্গি ড্যান্স দিতে দিতে তার কাছে আসে। পরে তারা একাকি কথা বলার সময় ব্যাসি মনে করে রাজু ভৈরবীকে প্রপোজ করে। ভৈরবী প্রথম ইতস্ত করে, কিন্তু সে হাত বাড়িয়েও দেয়। রাজুর জ্ঞান হারায় কারণ সে অতিরিক্ত মদ পান করেছিল। হয়তো সে ব্যাসি মনে করে এসব বলেছে,
ভৈরবী জানলে হয়তো এত কিছু বলতো না। পরের দিনে আমরা সেই বৃদ্ধ লোককে আবারও দেখি, আর এই হচ্ছে ভৈরবীর নানা গঙ্গারাম, যে কিনা চুরির অপবাদে প্রাসাদ থেকে চলে যায়, আর রাজুর দাদু তাকে খুঁজে বের করতে করতে নিখোঁজ হয়ে যায়। তো গঙ্গারাম তার নাতনিকে রাজুর ব্যাপারে সতর্ক করে, কিন্তু ভৈরবী বলে দেয় সে রাজুকে ভালোবাসে, তাই সবকিছু করতে সে রাজি। সেদিন রাতে অনিতা কল করে জানায় যে দাদিকে পাওয়া যাচ্ছে না, দাদু নাকি তার স্বপ্নে আসছে আর কোথায় যেন যেতে বলেছে। দাদি ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে কিন্তু ফোন দেয়নি। বাস স্টপ থেকে জানলে শহরের দিকে গেছে। এইবার তো রাজু আর ভৈরবী গাড়ি নিয়ে খুঁজতে বের হয়। রাজু তো রাগে দুঃখে দাদিকে কথা শুনতে থাকে আর খুবই টেনশনে ছিল। দাদি হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় আসে যেখানে কিছু গুন্ডা লোক মদ খেয়ে পড়েছিল। রাজুরা যেতে যেতে দেখে রাস্তায় দাদির ব্যাগ আর কাপড়। রাজু বুঝতে পারে দাদি আশেপাশেই আছে, আর খুঁজতেই দেখা যায় দাদিকে সেখানেই গুন্ডারা আটকে রেখে সোনা দানা নিয়ে জোর করছে। এইবার তো প্রথমে ভৈরবী এসে তাদের আক্রমণ করে। গুন্ডারা মেয়ে বলে হালকা করে নেয় তাকে, কিন্তু ভৈরবী পিটিয়ে সবগুলোকে সোজা করতে থাকে। রাজু বসে মারপিট এনজয় করতে থাকে, কিন্তু এক পর্যায়ে ভৈরবীকে তারা আটকে ফেলে, আর এইবার এন্ট্রি হয় রাজু, আর সে সবগুলোকে শেষ করে। এরপর দাদি ভৈরবীর পরিচয় চাইলে সে বলে রাজুকে সে ভালোবাসে, বিয়েও করবে, তাই আশীর্বাদ চায়। কিন্তু রাজুর মন তো বেসি এঞ্জেলের কাছে। এরপর দাদি রাজুকে দোষ দেয় কেন সে দাদিকে রেখে চলে এসেছে। রাজু বলে ভুলে গেছো যে আমি দাদুকে আনতে গিয়েছিলাম, তুমি উল্টো শহরে চলে এসেছো। এরপর দাদি বলে একসাথে খুঁজে বের করি চল, আস্তে আস্তে সব ভুলে যাচ্ছি, কোন দিন না তোকেও ভুলে যাই। রাজু ইমোশনাল হয়ে বলে 2 দিনের মধ্যেই আমি দাদুকে খুঁজে বের করব। পরের দিন তারা থানায় যায় পুলিশ অফিসারের সাথে দেখা করতে, কিন্তু থানায় ঢোকার আগে রাজু গঙ্গারামকে দেখে তাড়া করে আর একটা ঘরে নিয়ে মারতে থাকে। আর গঙ্গারাম বলে আমি এসব কিছুই করিনি, তোমার দাদুই এসবের জন্য দায়ী। দাদুর নামে উল্টোপাল্টা কথা শুনে আরও খেপে যায় রাজু। তখন ভৈরবী এসে বলে ইনি তার নানা, আর তার নানা সব সত্যি কথা বলছে। এইবার গঙ্গারাম আসল কাহিনী বলতে শুরু করে। গঙ্গা দেবী মানে রাজুর দাদি ছিলেন মহারানী, খুবই প্রভাবশালী, ধনসম্পদ, নাম যশ, কোনো কিছুর কমতি নেই। আমরা এখানে ফ্ল্যাশব্যাক দেখি। গঙ্গা দেবী একদিন গরিবদেরকে খাবার বিতরণ করছিলেন, আর সেখানেই কানাকা রাজু খুব ক্ষুধার্ত থাকায় রানীর হাত ধরে সেখান থেকে খাবার নেয়। এতে প্রহরীরা তাকে মেরে রক্তাক্ত করে ফেলে। এতে তার মধ্যে জেগে ওঠে প্রতিশোধের নেশা। সে ভাবে আমি যদি এক ইশারায় রানীর সব সম্পদ নিয়ে নিতে পারি তাহলে কত ভালো হতো। এই লোভ আর প্রতিহিংসার কারণে সে এক তান্ত্রিকের কাছে যায়, যার নাকি অনেক ক্ষমতা, সাধনায় সিদ্ধ হলে যা ইচ্ছা তাই চাওয়া যায়। কানকা রাজু সেখানে যায় আর মনের কথা বলে সে রানীকে ইশারায় নাচাতে চায়। এক ইশারায় রানী সব তাকে দিয়ে দেবে, সোনা, মোহর, টাকা সব। তান্ত্রিক বলে এইসব করতে হলে অনেক বড় স্যাক্রিফাইস করতে হয়, রক্ত দিয়ে গোসল দিতে হয়, তার দ্বারা হবে না। কিন্তু তখন সে হুট করে তার হাত কেটে রক্তের স্রোত বইয়ে দেয়। তান্ত্রিক এবার বুঝতে পারে সে আসলে অনেক আগ্রহী। এরপর তান্ত্রিক তার হাত আবার জোড়া লাগিয়ে দেয়, সেই সাথে তাকে একটা কুয়ায় বেঁধে গভীরে নামিয়ে দেয়। সেখানেই তাকে সাধনা করতে হবে, মন্ত্র জপ তপ করতে হবে, ভয় পেলে চলবে না। এরপর দেখা যায় সাধনার সময় সাপ, বিছা অনেক কিছুই আসে। শেষ পর্যন্ত আজব এক প্রাণী এসে তাকে খুঁজে খেতে শুরু করে। এইভাবে প্রায় অনেক দিন পর সে তার সাধনায় ফাইনালি সিদ্ধি লাভ করে, আর তান্ত্রিক তাকে নিষিদ্ধ মন্ত্রপুত ফল দেয় রানীকে খাওয়াতে। কানাকা রাজু এবার চলে যায় প্রাসাদে, তার জাদু দিয়ে প্রহরীদেরকে অজ্ঞান করে ফেলে। পরে গঙ্গা দেবীকে ডেকে নিচে আনে প্রাসাদ দেবার নাম করে। গঙ্গা দেবী বশ হয়ে চলে আসে, কিন্তু তার পোষা হাতি তাকে ইশারায় যেতে নিষেধ করে। তবুও রানী চলে যায় আর নিষিদ্ধ মন্ত্রপুত সেই ফল খায়। এরপর তো কানাকা রাজু তাকে বশ করে ফেলে, তাদের বিয়ে হয়, আর 1 বছরের মাথায় সব চুরি করে সে পালিয়ে যায়। আর তার আগে গঙ্গারামকে দায়িত্ব দেওয়ার নাটক করে। এরপর থেকে তাকে চোর অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। গঙ্গা দেবীকেও তার ছেলে সন্তান সহ পাগল অপবাদ দিয়ে প্রাসাদ রাজ্য ত্যাগ করতে হয়। আর শেষ পর্যন্ত ছেলের বৌমার নাতি হবার পর ছেলে আর বৌমা মারা গেলে নাতিকে নিয়ে দূরে এসে তিনি থাকতে শুরু করেন আর স্বামীকে খুঁজতে থাকেন। এইসব কাহিনী শেষে 3 বর্তমানে আসে। রাজু খুব ইমোশনাল হয়ে যায়। সে তার দাদিকে বলে এত কষ্ট কিভাবে সহ্য করলে, কোনোদিন বুঝতেও দাওনি। দাদির তো মনে নেই তাই বুঝতে পারে না, কিন্তু দাদি তাকে আশীর্বাদ করে দেয়। এরপর রাজু ভৈরবীকে বলে যে কোনো মূল্যে ওই বুড়োকে বের করে দাদির পায়ে ফেলবই। গঙ্গারাম বলে সে খবর পেয়েছিল কানাকা রাজু নার্সাপুর ফরেস্টে আছে, কিন্তু নিজে গিয়ে পুরো ফরেস্ট খুঁজেও তাকে পাওয়া যায়নি। এইবার রাজু, ভৈরবী আর বাঙ্কু মামা আর সেই অটো ড্রাইভার বন্ধু একসাথে নার্সাপুর ফরেস্টে যায়। সেখানে পাহাড় থেকে আগে দূরবীন দিয়ে দেখে রাজু সেই প্রাসাদ দেখতে পায় যেখানে আগে একবার একটা লাশের অ্যাম্বুলেন্সের ড্রাইভার গিয়েছিল আর একটা টাকার পিছু পিছু ছুটেছিল সে। তো সেখানে পৌঁছে রাজু বড় গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর প্রাসাদে ঢুকে ভেতরের অবস্থা দেখে আটকে যায়। কেমন যেন একটা ভৌতিক পরিবেশ, ভূতের মতো কিছু মূর্তি, কঙ্কাল ঝুলছে। শুরুতে তারা কানাকা রাজুর বড় একটা ছবি দেখতে পায়। এরপর রাজু গিয়ে দরজায় ধাক্কা দিয়ে ডাকতে থাকে, কিরে বুড়ো, কই গেলি? সম্পদের লোভে, প্রতিশোধের স্পৃহায় আমার দাদির জীবনটা নষ্ট করলি।
এখন কোথায় লুকিয়ে আছিস? এখানে আমরা সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে দেখি একটা ঘরে বন্দী, যেখানে সাপ পোকামাকড় বিছা তাকে খেতে আসছে। সে আসলে মরেনি, তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল। এখন জ্ঞান আসায় সে বের হতে চায়, কিন্তু রাজু তার আওয়াজ পায় না। পরে রাজুরা সেই ঘরে যায় আর সব দেখে গয়না সম্পদ টাকা কড়ি সোনা সেখানে প্রচুর পরিমাণে জমা। বাঙ্কু মামার তো লোভ লেগে যায়। তো এর মধ্যেই তারা যখন সেগুলো ধরতে যায়, সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার এসে তাদেরকে থামতে বলে আর আরও জানায় যে রাজুর দাদা মারা গেছে আগেই, সরকারি হাসপাতালে হার্ট অ্যাটাক করে মারা গেছে, আর লাশ পুড়িয়ে ছাই নিয়ে অ্যাম্বুলেন্স ড্রাইভার করছে, যদি কেউ দাবি করে আর কি। কিন্তু লোভে পড়ে লাশের গায়ে জিনিস চুরি করে আর সেভাবেই সেখানে আসে। তার মানে তার দাদু আগেই মারা গেছে, আর বেসির টাকা যে নিয়েছে সে আসলে আত্মা ছিল। তো রাজু এসব না শুনে সব সম্পত্তি আর তার দাদির সে একমাত্র ওয়ারিশ, তাই সে নিয়ে যাবে। সে এটাই বলে, সে দেখবে কে ঠেকায়। অ্যাম্বুলেন্স ড্রাইভার তাকে অনেক নিষেধ করে, কিন্তু তারা শোনে না। পরে একটা ঝড়ের হাওয়ায় একটা দলিল আসে, আর যেটা ফোনোগ্রাফের উপর পড়ে। সেখান থেকে আওয়াজ আসে দাদুর। সে বলে, এই ঘর তার দেহ আর সম্পদ তার আত্মা। এই সম্পদ যে ধরবে তার পরিণতি হবে ভয়াবহ। রাজু বলে, আরে বুড়ো, মরে গেছিস তাও এত তেজ? ভাব তাহলে আমি জীবিত আছি, আমার তেজ কত। এইবার রাজু সেই বড় বাক্স খোলে, যাতে দেবীর মূর্তির গয়না ছিল। আর তখনই সেই ছাই রঙের ঘটি থেকে বিস্ফোরণ ঘটে আর ভয়ঙ্কর এক আত্মা বেরিয়ে আসে। সবাই তো ভীষণ ভয় পেয়ে যায়, আর রাজুর সামনে গিয়ে সে দাঁড়ায়। তখন সে আত্মা বলে কিভাবে সে দাদিকে দিয়ে রাজুকে দূরে করেছে, তাদের আলাদা করেছে, কারণ সামনের অমাবস্যায় তারা একটা তন্ত্র সফল করতে চায়। আর রাজুকে ওপেন চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বলে, এইবার খেলা হবে রাজা সাহেব, সামনের সেই অমাবস্যায় পরিবর্তিত হয়ে যাবে সবকিছু। কানাকা রাজুর এসব কথা শুনে রাজু তার ফোন বের করে কারোর সাথে কথা বলার অ্যাক্টিং করতে করতে ওই প্রাসাদ থেকে বের হয়ে দরজার দিকে এগোতে থাকে। তার সাথে বাকিরাও যেতে থাকে, কিন্তু রাজু সেখানে কোনো দরজা খুঁজে পায় না। রাজু তখন অ্যাম্বুলেন্স ড্রাইভারকে জিজ্ঞেস করে, এখানে তো দরজা ছিল। অ্যাম্বুলেন্স ড্রাইভার বলে, এখানে দরজা শুধু আপনার দাদার পারমিশনেই দেখা যায়, এটা বাড়ি নয়, এটা একটা মায়া। এখানে মানুষ নিজের ইচ্ছায় আসে, কিন্তু ফিরে যায় আপনার দাদার ইচ্ছায়। বাঙ্কু মামা বলে, সকালে এখানে আসার সময় আমি একটা দরজা দেখেছিলাম, সেখান দিয়েই আমরা লুকিয়ে বেরিয়ে যাব। বাঙ্কু মামার কথা মতো সবাই ওই দরজা দিয়ে বের হয়। বাইরে বের হয়ে তারা অনেক খুশি, কিন্তু হঠাৎই সামনে দিয়ে একটা ট্রেন চলে আসে। রাজু তখন বাঙ্কু মামাকে রাস্তা থেকে সরিয়ে আনে। এখানে সবকিছুই ছিল কানাকা রাজুর মায়া। বাঙ্কু মামা বলে, এখন আমরা বের হবো কিভাবে? রাজু বলে, চিন্তা করো না, আমি উপর একটা হেলিকপ্টার দেখেছি, সেটা নিয়ে আমরা উড়ে চলে যাব। এদিকে কানাকা রাজুর আত্মা গঙ্গা দেবীর কাছে গিয়ে বলে, আমি জীবন আর মৃত্যুর মাঝে ছটফট করছি, দ্বিতীয় অমাবস্যায় তোকে আমার কাছে আসতে হবে, আমি এই দুনিয়া ছাড়তে চলেছি। তখনই হঠাৎ গঙ্গা দেবী জেগে ওঠে। গঙ্গা জানে না যে কানাকা রাজু মারা গেছে, সে তার অপেক্ষাতেই ছিল। গঙ্গা দেবী রাজুকে কল করে তার এই স্বপ্নের ব্যাপারে বলে। রাজু গঙ্গা দেবীকে বলে, এটা শুধুই একটা স্বপ্ন, তুমি সারাদিন তাকে নিয়ে ভাবো তো, তাই এসব হয়। রাজু তার দাদিকে তার দাদার মারা যাওয়ার ব্যাপারে কিছুই জানে না। তার দাদি তার দাদাকে দ্রুত ফিরিয়ে আনতে বলে। রাজু ফোন রাখার পর বলে, আমাদেরকে এখানে আটকে রেখে সে ওখানে গিয়ে প্যারা দিচ্ছে, আসলে এই বুড়ো চাই কি? ভৈরবী বলে, প্রাণ ছাড়া তার কাছে আর দেবার কি বা আছে। এরপর তারা ওই দরজা দিয়ে আবার বের হয়ে যায়, কিন্তু এইবার তারা একটি শ্মশান ঘাটে পৌঁছায়। এইটা দেখে অ্যাম্বুলেন্স ড্রাইভার বলে ওঠে, এটা সেই শ্মশান ঘাট যেখানে আমি আপনার দাদাকে পুড়িয়েছিলাম। সামনে একটা লাশ পুড়ছিল, যেটা রাজুর দাদারই ছিল। হঠাৎ চিতার ভেতর থেকে কানাকা রাজু উঠে রাজুর দিকে এগিয়ে আসতে থাকে। তাকে দেখে সবাই প্রাসাদের ভেতরে ঢুকে যায় আর এক জায়গায় জড়ো হয়ে লুকিয়ে পড়ে। তখন তাদের সামনে থাকা কানাকা রাজুর পেইন্টিংয়ে আলো জল জল করে ওঠে। রাজু খেয়াল করে ভৈরবী তাদের সাথে নেই। ভৈরবী একটা রুমে ছিল, আর তারা সবাই ভৈরবীর কাছে গেলে ভৈরবী বলে, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। ভৈরবী অনেক গ্লো করছিল, যার ফলে রাজু তার প্রতি আকর্ষিত হয়। সারা রাত তারা ওই প্রাসাদেই থেকে যায়। ওই প্রাসাদেই তারা আটকে গিয়েছিল। পরদিন সকালে তারা সবাই উপরের ব্যালকনিতে গিয়ে দড়ি দিয়ে সেখান থেকে ঝুলে সেখান থেকে বের হওয়ার জন্য দড়ি ভাবতে থাকে। ওই দড়ি দিয়ে সবার আগে ড্রাইভার নামে। ড্রাইভারের নাম হচ্ছে শিরু। সে ঝুলে ঝুলে যেতে থাকে, কিন্তু কানাকা রাজু দড়ির ওপর বোম ফেলে, যার ফলে শিরু নিচে পড়ে যায়। এটা দেখে তারা সবাই শিরুর কাছে ছুটে যায়। শিরুর গায়ে অনেক কালি লেগেছিল। গঙ্গা দেবী যতক্ষণ না আসছে ততক্ষণ কানাকা রাজু তাদের কাউকে এখান থেকে বের হতে দেবে না। তখন প্রাসাদের দরজা খুলে যায়। রাজু সামনে থেকে একটা গাড়ি আসতে দেখে, আর যেটা প্রাসাদের দিকে আসছিল। ওই গাড়িটিকে দেখে কানাকা রাজু দরজা খুলে দিয়েছে। ওই গাড়ি থেকে ব্যাসি নামে। তাকে দেখে রাজু আবার কল্পনার জগতে চলে যায়। ব্যাসির সাথে তার চার্চের গার্ড রিপু এসেছিল। ব্যাসি রাজুকে বলে, তোমার দাদা আমার 3 লাখ টাকা চুরি করেছে। রাজু বলে, এত সম্পদ থাকার পরও সে চুরি করেছে। ব্যাসি বলে, তোমরা কি ভেবেছিলে তোমরা জঙ্গলে লুকিয়ে থাকবে আর আমি তোমাদেরকে খুঁজে পাবো না? রাজুকে ব্যাসির সাথে কথা বলতে দেখে ভৈরবী জেলাস ফিল করতে থাকে, কারণ সেও রাজুকে পছন্দ করত। ব্যাসি তার 3 লাখ টাকা উসুল করার জন্য সেখানে এসেছে। ব্যাসি আর রিপ তাদের টাকা নেওয়ার জন্য রাজুর দাদাকে ডাকতে ডাকতে ভেতরে চলে যায়। রাজু তাদেরকে বলে, আমার দাদা মারা গেছে, কিন্তু পুরোপুরি মরেনি।
এখানেই ভূত হয়ে বেঁচে আছে। কিন্তু তারা তাকে পাত্তা না দিয়ে কানাকা রাজুর সম্পদে ভরা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সেইখানে রিপ অনেক টাকা আর গয়না দেখে পাগল হয়ে যায়। সেখান থেকে গয়না নিয়ে রিপ নিজের গায়ে পড়ে, তখনই সেখানে লাইট অফ হয়ে যায় আর রিপ ব্যাসির চোখের সামনেই গায়েব হয়ে যায়। তার গায়ের গহনাগুলো সেখানে পড়ে থাকে। ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে রাজু দরজার সামনে গিয়ে ডাকতে থাকে। ভেতরে ব্যাসি রিপকে খুঁজতে থাকে। ব্যাসি একটি জায়গায় কফিনের ভেতর অচেতন অবস্থায় রিপকে দেখতে পায়। ব্যাসি তার সামনে একটি কারাগারও দেখতে পায়, যেখানে একটি ভয়ঙ্কর চেহারার ভূত ছিল। তাকে দেখে ব্যাসি ভয় পেয়ে সেখান থেকে ছুটে বেরিয়ে আসে। তাকে একা বের হতে দেখে রাজু রিপের কথা জিজ্ঞেস করে। তখন রিপও বাইরে বেরিয়ে আসে আর বলে, আমি জেগে উঠে নিজেকে একটি বক্সে দেখতে পাই। আমার পাশে একটি ভূত শুয়েছিল। এটা দেখে ভয় পেয়ে আমি বেরিয়ে আসি। এরপর সবাই রুমে চলে যায়। ভৈরবী ব্যাসিকে রাজুর আশেপাশে খুব একটা পছন্দ করছিল না। রাতের বেলা কানাকা রাজু একটি ছাগল বলি দিয়ে একটা রিচুয়াল করে। ব্যাসি তখন নিজেদেরকে সেভ করার জন্য প্রে করতে ব্যস্ত ছিল। তখন রাজু তার রুমে আসে। তাকে হঠাৎ দেখে ব্যাসি ভয় পেয়ে যায়। ব্যাসিও ভৈরবীকে নিয়ে জেলাস ফিল করছিল, তাই কথায় কথায় রাজুর সাথেই তার কথা কাটাকাটি হয়। এরপর রাজু ব্যাসিকে নিয়ে একটি চাদরের নিচে ঢোকে। চাদরের বাইরে আমরা কিছু ছায়া দেখতে পাই। রাজু সেসব ইগনোর করে ব্যাসিকে তার মনের কথা জানিয়ে দেয় আর নিজের লাভ কনফেস করে। ব্যাসি জিজ্ঞেস করে, যেহেতু আমাকেই ভালোবাসো তাহলে ভৈরবীর সাথে তুমি এত ক্লোজ কেন? তখন বাইরের ছায়া এসে তাদের ডিস্টার্ব করতে থাকে। ব্যাসি তখন বেরিয়ে আসে। রাজু দেখে ওই ছায়া আসলে স্থিরুর। রাজু ব্যাসিকে বলে, ভৈরবী শুধুই ফ্রেন্ড। ব্যাসি বলে, আমাদের ব্যাপারে ভৈরবীকে বলবে না। রাজু বলে, সঠিক সময় এলেই বলবো। ব্যাসি রাজুর ভালোবাসা একসেপ্ট করে নেয়। এতে রাজুও অনেক খুশি হয় আর ব্যাসি ব্লাশ করতে শুরু করে। কিছুক্ষণ পর ভৈরবী ব্যাসির রুমে আসে। তারা দুজন আসলে এক রুমেই থাকবে। ভৈরবী ব্যাসিকে জিজ্ঞেস করে, তুমি কি রাজুকে আগে থেকেই চেনো? কিন্তু ব্যাসি তার কথার জবাব দিতে চায় না। ভৈরবী তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে। তখন রাজু এসে ভৈরবীকে বাধা দেওয়ার জন্য তাদের দরজা ধাক্কাতে থাকে, কিন্তু তারা বাইরে বের হয় না। ভৈরবী ব্যাসিকে জিজ্ঞেস করে, রাজু যাকে ভালোবাসে সেটা কি তুমি? ব্যাসি বলতেই যাচ্ছিল, তখন রাজু বাইরে রিপের পায়ে আঘাত করে, যার ফলে সে চিৎকার করে ওঠে। তখন ব্যাসি ছুটে বাইরে বেরিয়ে আসে, যার ফলে ভৈরবীকে সেই সত্যিটা বলতে পারে না। রাজু ভৈরবীর প্রশ্নকে চাপা দেওয়ার জন্য সিংহাসনে বসে এমন অ্যাক্টিং করতে থাকে যেন কানাকা রাজু তার উপর ভর করেছে। কিন্তু ভৈরবী এসব দেখে ব্যাসিকে বলে, আমাদের কথাবার্তায় বাধা দেওয়ার জন্য সে এসব ড্রামা করছে। তখন রাজুর ফোনে গঙ্গা দেবী কল করে। ভৈরবী ভাবে এই কল রিসিভ করলে রাজুর ড্রামা ধরা পড়ে যাবে, তাই সে রাজুকে তার ফোনের ব্যাপারে বলে না। গঙ্গা দেবী রাজুকে তার স্বপ্নের ব্যাপারে বললেও সে তার ড্রামা কন্টিনিউ করতে থাকে আর দাদিকে বলে, এটা স্বপ্ন না, এটা সত্যি, তোর স্বামী মরে যাবে। এইসব শুনে গঙ্গা দেবী অনেক আপসেট হয়ে যায়। পরদিন রাজু তার দাদিকে কল করে তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি তো মজা করেছিলাম। দাদি বলে, সে তো ঠিক আছে তাই না, তাকে সত্যি তো তুই নিয়ে আসবি? রাজু বলে, চিন্তা করো না, সে ঠিক আছে। ফোন রাখার পর রাজু সবাইকে বলে, এখান থেকে যে কোনোভাবে বের হতে হবে। তোমরা কি এমন কাউকে চেনো যে আমাদের ভূতকে ধরতে পারবে? ব্যাসি বলে, হ্যাঁ, আমি একজনকে চিনি। ব্যাসি ডক্টর পদ্মভূষণের ব্যাপারে বলে। পদ্মভূষণ একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট এবং প্যারানর্মাল ইনভেস্টিগেটর। পদ্মভূষণ অনেক আগে থেকেই ভূতকে ধরছে, যার ফলে সে অনেক বিখ্যাত হয়েছে, কাইন্ড অফ লাইক এড ওয়ারেন। এরপর আমরা পদ্মভূষণকে দেখতে পাই। পদ্মভূষণ গাড়ি চালাতে চালাতে ওই প্রাসাদের সামনে চলে আসে। রাজুই পদ্মভূষণকে এই কেস সলভ করার জন্য এখানে ডেকেছিল। পদ্মভূষণ আসার সাথে সাথে প্রাসাদের দরজা খুলে যায়। পদ্মভূষণ প্রাসাদের ভেতরে ঢুকে সবকিছু ইনভেস্টিগেট করতে থাকে। সেখানে একটা রুমের সামনে দাঁড়িয়ে পদ্মভূষণ ইমাজিন করতে থাকে যে ওই রুমে কি কি হয়েছিল। পদ্মভূষণ সেখানে কানাকা রাজুকে একটি রিচুয়াল করতে দেখে। এরপর সে রাজুকে বলে, এই দরজা কখনোই খুলবে না। রাজু পদ্মভূষণকে জিজ্ঞেস করে, এই বুড়ো মারা যাওয়ার পরও এসব কেন করছে আর কিভাবে করছে? পদ্মভূষণ বলে, সে কোনো সাধারণ তান্ত্রিক নয়, সে ব্রেইনের সাথে গেম খেলে। এখানে যা কিছু আছে সবকিছুকে দিয়ে সে মানুষকে হিপনোটাইজ করে। এখানকার সব জিনিস, পেন্টিং, আর্কিটেকচার সবকিছু দিয়েই সে হিপনোটাইজ করে। সে তোমার থট প্রসেস কন্ট্রোল করে, তোমাকে নিয়ে খেলা করছে সে। রাজু জিজ্ঞেস করে, আমরা কি কিছুই করতে পারবো না? পদ্মভূষণ বলে, চলো টেস্ট করা যাক। যদি তুমি নিজে মনোযোগের একটি প্যারালাল ওয়ার্ল্ড ক্রিয়েট করে নিজেকে সেখানে রাখতে পারো, তবে হয়তো কিছু করা যাবে। পদ্মভূষণ এরপর রাজুকে হিপনোটাইজ করে আর তার একটি আলাদা ওয়ার্ল্ড বানাতে বলে। পদ্মভূষণের বর্ণনা অনুযায়ী রাজুও নিজেকে একটি আলাদা জগতে নিয়ে যায়। কিন্তু মাঝখানে হঠাৎ করেই কানাকা রাজুকে হিপনোটাইজ করে তার নিজের ওয়ার্ল্ডে নিয়ে যায়। পদ্মভূষণ তাকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু তবুও রাজু তার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ওই রুমে ঢুকে পড়ে। সেখানে সে তার দাদাকে এক লোকের গলা কাটতে দেখে, যা দেখে সে অনেক ভয় পায়, যার ফলে ওই কল্পনার জগৎ থেকে সে বেরিয়ে আসে। কানাকা রাজুর শক্তির কাছে পদ্মভূষণের শক্তি হেরে যায়। এই রুমে কি আছে রাজু সবই দেখছিল। ওই রুমে সেই কুয়াটাও ছিল যেখানে কানাকা রাজু তপস্যা করছিল। পদ্মভূষণ ওই কুয়াটি দেখতে চায়। রাজু তাদের সবাইকে নিয়ে ওই রুমের ভেতরে যায়। সেখানে পদ্মভূষণ রাজুর বর্ণনা অনুযায়ী ওই কুয়াটা দেখতে পায়। পদ্মভূষণ কুয়ার দড়ি ধরে টানতে বলে। তারা সবাই মিলে কুয়ার দড়ি টানলে ভেতর থেকে 3টি ঝুলন্ত ভিত্তস লাশ বেরিয়ে আসে। এটা দেখে তারা সবাই ভয় পেয়ে যায় আর ওই রুম থেকে বেরিয়ে যায়।
কিন্তু পদ্মভূষণ সেখানে ইনভেস্টিগেশন করার জন্য থেকে যায়। তখন তার সামনে কানাকা রাজুর আত্মা আসে। কানাকা রাজু পদ্মভূষণকে বলে, তোকে আমি এজন্যই ভেতরে আসতে দিয়েছি যেন তুই আমার সাধনার ব্যাপারে ওদের বলতে পারিস। পদ্মভূষণ কানাকা রাজুকে একদমই ভয় পায় না। পদ্মভূষণ বলে, তুই আমার কি করবি? কানাকা রাজু বলে, আমি তোকে কি করব? তোর গাড়ির পেছনে তোর নাতনি বসে। কানাকা রাজু এখানে পদ্মভূষণের নাতনিকে নিয়ে তার মনে ভয় ধরানোর চেষ্টা করে। কানাকা রাজু হিপনোটাইজের মাধ্যমে পদ্মভূষণ আর তার নাতনিকে তাদের গাড়ি সহ একটি খাদের ধারে নিয়ে যেতে থাকে। পদ্মভূষণ শুরুর দিকে নিজেকে কন্ট্রোল করতে পারলেও যখন গাড়িটি খাদের ধারে চলে যায় তখন কানাকা রাজু তাকে কাবু করে ফেলে। তার নাতনি যখন খাদ থেকে পড়ে যায় তখন পদ্মভূষণ নিজেকে কন্ট্রোল করতে না পেরে কানাকা রাজুর হিপনোটাইজ করার শক্তির কাছে হেরে যায়। পদ্মভূষণ বুঝতে পারে কানাকা রাজু অনেক শক্তিশালী, তাই সে রাজুকে বলে সে আমাকেও ট্র্যাপ করেছিল। কার কি দুর্বলতা আছে সে এসব ভালোভাবে জানে। সে মানুষের দুর্বলতাকে টার্গেট করে। ব্যাসি বলে, তাহলে আমরা হ্যান্ডেল করব কিভাবে? পদ্মভূষণ বলে, সেলফ হিপনোটাইজ করতে হবে। রাজু জিজ্ঞেস করে, এটা কিভাবে? পদ্মভূষণ বলে, এই ব্যাপারে ভাবতে হবে। মানুষ তার ম্যাক্সিমাম ইন্টেলিজেন্স ইউজ করলেও নিজেকে ব্যালেন্স করতে পারে না। পদ্মভূষণ তাদেরকে এই ব্যাপারে বোঝানোর জন্য একটি বই বের করে। তখন কানাকা রাজু বইয়ে আগুন জ্বালিয়ে দেয়। এরপর সে পদ্মভূষণের ওপর আক্রমণ করে আর তাকে মারতে শুরু করে। এইটা দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায়। পদ্মভূষণ এই সমস্যার সমাধান করার আগেই কানাকা রাজু তাকে হত্যা করে ফেলে। পরদিন পদ্মভূষণের এই ঘটনা নিয়ে তারা সবাই অনেক আপসেট। রাজু আর ব্যাসি ক্লোজভাবে সময় কাটাচ্ছিল। তখন সেখানে ভৈরবী এসে তাদেরকে এভাবে দেখে অনেক রেগে যায়। এইখানে রাজুকে নিয়ে ব্যাসি আর ভৈরবীর মধ্যে তর্ক শুরু হয়। রাজু কোনোভাবে তাদেরকে সামলে নেয়। রাজু পদ্মভূষণের পরামর্শ অনুযায়ী নিজেদের মাইন্ড চেঞ্জ করে এই প্রাসাদ থেকে বের হওয়ার জন্য সবাইকে গেটের দিকে নিয়ে যেতে থাকে। তখনই রাজুর সামনে তার ফ্রেন্ড অনিতা চলে আসে। অনিতা বলে যে রাজুকে সেও ভালোবাসে। এইটা শুনে ভৈরবী আর ব্যাসি দুজনেই রেগে যায়। এইখানে রাজুর বিপরীতে এখন 3 জন মেয়ে দাঁড়িয়ে। অনিতা রাজুর সাথে থাকার জন্য ব্যাগ নিয়ে এসেছিল। রাতের বেলা রাজু গঙ্গারামকে কল করে বলে যে দাদার শরীর অনেক খারাপ, দাদিকে শেষবার দেখতে যায়, তাই দাদিকে নিয়ে দ্রুত নার্সগুল ফরেস্টে চলে এসো। এইটা শুনে গঙ্গারামও রাজি হয়। এখানে গঙ্গারামের বিছানার পাশে আমরা কানাকা রাজুকে বসে হাসতে দেখি। আসলে এটা কানাকা রাজুরই চাল ছিল। কানাকা রাজু গঙ্গারামের মাধ্যমে গঙ্গা দেবীকে ফাঁসিয়ে ওই প্রাসাদে নিয়ে আসতে চাইছিল। গঙ্গারাম এটা বুঝতেও পারে না। পরদিন গঙ্গা দেবী মন্দিরে কানাকা রাজুর জন্য পুজো দিতে যায়। তখন সেখানে গঙ্গারাম আসে। গঙ্গা দেবী হঠাৎই সেখানে অসুস্থ হয়ে পড়ে। এদিকে রাজু আর বাকিরা প্রাসাদের ওই রুম দেখে কানাকা রাজু গঙ্গা দেবীর ছবি নিয়ে রিচুয়াল করছে। তারা এটা দেখে কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে। তখন গঙ্গারাম রাজুকে ফোন করে জানায় যে দাদি অসুস্থ হয়ে গেছে আর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। ডক্টর 2 ঘন্টার আগে কিছুই বলতে পারবে না। এইটা শুনে রাজু অনেক অসহায় হয়ে পড়ে। সে ঠিক করে যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে তার দাদির কাছে যাবে। রাজু তখনই তার গাড়ি নিয়ে দরজা ধাক্কা দিয়ে নার্সিংহোমে চলে আসে। সেখানে সে বিচলিত হয়ে গঙ্গারামকে তার দাদির অবস্থার কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউ তাকে জবাব দেয় না। তখন কানাকা রাজুকে বলে, তারা কেউ তোমাকে দেখতে পাবে না। তখন রাজুর জ্ঞান ফেরে। রাজু নিজেকে ওই প্রাসাদের গেটের সামনে দেখতে পায়। রাজু আসলে এই প্রাসাদ থেকে বেরোতে পারছিল না, সে গেটের সামনে আটকে ছিল। আর নার্সিংহোমে যাওয়াটা তার ভ্রম ছিল, এজন্য কেউ তাকে দেখতে পায়নি, যার ফলে গঙ্গারাম তার কথার কোনো জবাব দেয়নি। কানাকা রাজুকে বলে, তুই যদি এখান থেকে বের হতে চাস তাহলে তোকে আমার চেয়েও অনেক বড় কিছু ভাবতে হবে, আর এটা কখনোই পারবি না। আমি তোকে তোর দাদিকে আলাদা করেছি যাতে এই অমাবস্যার রাতে তাকে মারতে পারি। আমার মারা যাওয়ার কিছুদিন আগে শয়তানি শক্তির কাছে বলেছিলাম যে আমি আবার জন্ম নিতে চাই, আমার সমস্ত সম্পদ আজীবন ভোগ করতে। শয়তানি শক্তি আমাকে বলেছিল এই জন্য গঙ্গা দেবীকে স্বাভাবিকভাবে মরতে হবে। শয়তানি শক্তির কথা অনুযায়ী আমার মারা যাওয়ার 3 দিন পর থেকেই আমি গঙ্গা দেবীর স্বপ্নে যেতে শুরু করি আর তাকে মৃত্যুর দিকে ঠেলে দেই। কিছুক্ষণের মধ্যেই গঙ্গা দেবীর আত্মা শয়তানি শক্তির আহারে পরিণত হবে। তখন আমি আবার জন্ম দেব। 6 বছর হতেই আমি আমার সম্পদের কাছে পৌঁছে যাব। এরপর জন্মান্তর আমার সম্পদ ভোগ করব। এইসব বলতে বলতে কানাকা রাজু শয়তানি হাসি হাসতে থাকে। রাজু এসব শুনে খুবই ভেঙে পড়ে। কানাকা রাজু তার দাদিকে তিলে তিলে মেরে ফেলছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। এইসব ভেবে রাজুর অনেক খারাপ লাগে। রাজু মনে মনে কানাকা রাজুকে শেষ করার জন্য জেদ তৈরি করে। এই জন্য সে অনেক রেগে হাতে একটি মশাল নিয়ে কানাকা রাজুর সম্পদের রুমে যায়। কানাকা রাজু বলেছিল এই সম্পদ তার আত্মা আর সম্পদের মাধ্যমেই সে বেঁচে আছে। কানাকা রাজুকে মারার জন্য রাজু সেখানে থাকা টাকার উপর মশাল দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিন্তু কানাকা রাজু এতে একটুও ভয় পায় না, বরং সে রাজুর কাছে এসে বলে, তুমি টাকা পুড়িয়ে আমাকে মারতে চাও? তোমার মস্তিষ্কে আমি এই ভাবনার জন্ম দিয়েছি। আমি তোমাকে হিপনোটাইজ করেছি আর তোমার হাত দিয়ে তোমার দাদিকে মারার জন্যই আমি এসব করছি। রাজু তার কথা কিছুই বুঝতে পারছিল না। কানাকা রাজু বলে, আমাকে পোড়ানোর কথা ভেবে তুমি নিজের দাদিকে পোড়াচ্ছ, দেখো। কানাকা রাজু তখন রাজুকে হসপিটালে তার দাদির কেবিনে নিয়ে যায়। রাজু সেখানে দেখে ওই মশাল থেকে যে আগুন তার দাদির শরীরে লেগেছে তা জ্বলছে। এইটা দেখে রাজু অনেক বিচলিত হতে শুরু করে আর আগুন নেভাতে চেষ্টা করে। কানাকা রাজুকে হিপনোটাইজ করে তার টাকার মাধ্যমে গঙ্গা দেবীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। রাজু দ্রুত ওই টাকার উপর থেকে আগুন নিভিয়ে ফেলে।
তখন তার দাদির পা থেকেও আগুন নিভে যায়। হসপিটালের নার্স দাদির কেবিনে রাজুকে দেখতে পাচ্ছিল। এটা দেখে রাজু আরও কনফিউজ হয়ে যায়, কারণ এর আগেও সে এসেছিল কিন্তু গঙ্গারাম তাকে দেখতে পায়নি। কানাকা রাজুর ব্রেনের সাথে গেম খেলছিল, যার ফলে রাজু অনেক কনফিউজড হয়ে যায়। হসপিটালে কানাকা রাজু গঙ্গা দেবীকে গলা চেপে মারতে আসে। রাজু এসব দেখে কানাকা রাজুকে বাধা দেয়। রাজু সেখানে বসেই তার দাদিকে পাহারা দিতে থাকে। রাজু বুঝতে পারছিল না কিভাবে তার দাদিকে কানাকা রাজুর হাত থেকে বাঁচাবে। রাজুর তখন মনে পড়ে পদ্মভূষণ তাকে সেলফ হিপনোটাইজের ব্যাপারে বলেছিল। সেখানে সে নিজেকে নিজের কল্পনাতেই কন্ট্রোল করতে চেষ্টা করে। রাজু তার দাদিকে পুনরায় দেবনগরের রানী হিসেবে কল্পনা করে, যেখানে গঙ্গা দেবী একজন শক্তিশালী নারী হিসেবে সিংহাসনে বসে। রাজুর কল্পনার জগতে গঙ্গা দেবীর পরামর্শ চেয়ে বলে, আমি এই শয়তানের কি ব্যবস্থা করব? তার দাদি তাকে বলে, আমরা তাকে মেরেই ফেলব। রাজু এটা শুনে নিজের মধ্যে অনেক শক্তি ফিল করে। এইখানে কানাকা রাজু তাকে হিপনোটাইজ করার চেষ্টা করে, কিন্তু রাজু নিজেকে নিজের দুনিয়াতেই কন্ট্রোল করে রাখে, যার ফলে কানাকা রাজু তাকে হিপনোটাইজ করতে ব্যর্থ হয়। রাজু যেহেতু কানাকা রাজুর হিপনোটাইজার বাইরে ছিল, তাই এবার আর টাকার আগুন দিলেও দাদির কোনো ক্ষতি হবে না। এজন্য রাজু তার বিশাল মশাল দিয়ে সেখানকার টাকার উপর আগুন জ্বালিয়ে দেয়। কানাকা রাজু সেখান থেকে পানি দিয়ে একটি মায়ার পুকুর বানিয়ে নেয়। সে মায়ার পুকুর থেকে একটি কুমির এসে রাজুর উপর আক্রমণ করে। রাজু ওই কুমিরের সাথে ফাইট করতে থাকে। কুমিরের মাধ্যমেও কানাকা রাজু তাকে হিপনোটাইজ করার চেষ্টা করে। এদিকে তার দাদিও তাকে ওই কুমিরকে মারার পরামর্শ দিতে শুরু করে, যার ফলে কানাকা রাজুর শক্তি এবার একেবারেই কাজ করে না। এক পর্যায়ে রাজু ওই কুমিরকে মেরে ফেলে আর সব সম্পত্তির ওপর আগুন লাগিয়ে দেয়। তখন কানাকা রাজুর চারপাশে তারই চারটি ছায়া তৈরি করে দেয়, যারা একে একে রাজুর উপর আক্রমণ করতে থাকে। কানাকা রাজুকে বলে, তোর ছায়াই তোর শত্রু হয়ে গেছে, তুই এগুলোকে আঘাত কর, সেগুলো তোর নিজের গায়ে লাগবে, এবার তুই নিজেই নিজেকে মারবি। রাজু ওই ছায়াদেরকে আঘাত করলে তার নিজের গায়েই সেই আঘাত লাগতে থাকে। এইসব দেখে কানাকা রাজু হাসতে শুরু করে। রাজু একটি ছায়াকে ছুরি দিয়ে আঘাত করলে দেখে তার নিজের শরীর থেকেই রক্ত ঝরছে। ওই ছায়া তখন রাজুর হাত ধরে ছায়ার গায়েই ওই ছুরিটি ঢোকাতে থাকে, যার ফলে রাজুর নিজের শরীরে ব্যথা অনুভূত হয়। ছায়াটি কিছুক্ষণ পর রাজুর হাত ছেড়ে দিলে রাজু মাটিতে বসে পড়ে। তখন তার সামনে চারটি ছায়াই এসে দাঁড়ায়। এই সব ছিল কানাকা রাজুর তৈরি মায়া। ওই মায়ার জালে রাজু বারবার ফেসে যাচ্ছিল, তবুও সে নিজেকে ওই জাল থেকে বের করে আনে। ওই ছায়াদের পেছনে রাজু ওই টাকাগুলো পুড়তে দেখে। রাজু ওই আগুন থেকে মশালের আগুন নিয়ে ওই ছায়াদের গায়ে আগুন লাগিয়ে দেয়। তখন কানাকা রাজু আরও কিছু ছায়া রাজুর দিকে পাঠায়। রাজু নিজের দুনিয়ায় নিজেকে কন্ট্রোল করতে করতে ওই ছায়াদের সঙ্গে ফাইট করতে থাকে, যার ফলে ওই ছায়াদের আঘাত করাতে তার গায়ে আর কোনো আঘাত লাগে না। এইসব দেখে কানাকা রাজু অনেক রেগে যায় আর বলে, আমার সব সম্পদ জ্বলে যাক, আমি তোদের সবাইকে মেরে তবেই যাব। আমিও দেখি আমার বালির সমুদ্রকে তুই কিভাবে আটকাস। কানাকা রাজু আবার সেখানে বালির বন্যা বইয়ে দেয়। ঝর্ণাধারার মাধ্যমে অনেক বালি এসে রাজুর চারপাশে ভরতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রাজু ওই বালির নিচে চাপা পড়ে যায়। তখন গঙ্গারাম তাকে ডেকে বলে, রাজু সাব, এটা বালি নয়, এটা গঙ্গা মা, তোর অভিষেক করতে এসেছে, উঠে পড়। তখন রাজু বালি ভেদ করে উপরে উঠে এসে সেখান থেকে লাফ দিয়ে ঝাড়বাতির উপর পড়ে আর একটি দড়িতে আগুন দিয়ে সেখানে ঘোড়া দৌড়াতে শুরু করে। এতে কানাকা রাজুর শক্তি কমতে থাকে। কানাকা রাজু তখন ওই শয়তানি শক্তিকে ডাকে। শয়তানি শক্তি এলে সে বলে, আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমি তাকে বাধা দিতে পারছি না। এসব সে কিভাবে করছে? ওই শক্তি কানাকা রাজুকে বলে দেয় তার শরীর, মন আর মস্তিষ্ক ভাবনার জগতে বিলীন হয়ে গেছে। যদি সে এত গভীর পর্যন্ত ভাবতে পারে তাহলে সে সাহেস্র চক্র ছুঁয়ে ফেলবে। যদি সে সাহেস্র চক্রের অব্দি পৌঁছে যায় তাহলে সে নিজেই উপরওয়ালার অংশে পরিণত হবে, আর তখন তোমার বিনাশে ওকে পুরো ব্রহ্মাণ্ড সাহায্য করবে। কানাকা রাজু বলে, তোমার আত্মা আমার সঙ্গে মিশিয়ে দিয়ে তাকে শেষ করে দাও। ওই শক্তি তখন কানাকা রাজুর আত্মার সঙ্গে মিশে যায়, কিন্তু তবুও রাজুর ওই আগুনের রশ্মি একটি আঘাত কানাকা রাজুকে কাবু করে ফেলে। কানাকা রাজু বলে, তুই আমার অস্তিত্ব মুছে দিচ্ছিস, কিন্তু তুই ভুলে গেছিস তোর দাদি আমার জন্য অপেক্ষা করছে। যদি সে জানতে পারে আমি বেঁচে নেই তাহলে তুই কাল সকালে সূর্য ওঠার আগেই তোর দাদিকে হারাবি। তখন রাজুর মনে পড়ে তার দাদি বলেছিল কানাকা রাজুর কিছু হলে সে বাঁচবে না। কানাকা রাজু তখন আবার রাজুকে হিপনোটাইজ করে ফেলে। তখন রাজু তার সামনে চিতায় তার দাদির লাশ দেখতে পায়। এইটা দেখে রাজু অনেক দুর্বল হয়ে যায়। তখন পেছন থেকে কানাকা রাজু ওই শক্তির সাথে মিলে আরো অনেক শক্তিশালী হয়ে দৈত্যাকার আকার ধারণ করে, যার ফলে সে প্রাসাদ ফুলে বেরিয়ে আসে। এইসব বাইরে দাঁড়িয়ে ভৈরবী, স্থিরু আর বাসি, বাঙ্কু মামা সবাই দেখতে পায়। ওই দৈত্যাকার কানাকা রাজুকে তার হাতে তুলে দিয়ে তার জীবনশক্তি গ্রাস করতে থাকে, আর ফলে রাজু দুর্বল হয়ে যায়। রাজু আবার তার কল্পনার রাজ্যে চলে যায়। তাকে এই অবস্থায় দেখে কল্পনার রাজ্যে তার দাদি অনেক আপসেট হয়ে যায়। রাজু তার দাদিকে মনে মনে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিও, আমি তার শয়তানি শক্তির মোকাবেলা করতে পারছি না। তখন তার দাদি তাকে সাহস জুগিয়ে বলে, রাজু, তুই ওপরওয়ালার আশীর্বাদ, তুই নিজেকে সামলা, ওই রাক্ষসের মোকাবেলা কর। এই গভীর কল্পনার জগৎ থেকে রাজুর সাহেস্র চক্রের অন্তিম অবস্থায় পৌঁছে যায়, যার ফলে রাজু অনেক শক্তিশালী হয়ে ওঠে। রাজুর শরীর থেকে অনেক তেজ আলো বাইর হতে থাকে, যা সহ্য করতে না পেরে কানাকা রাজু তাকে ছেড়ে দেয়।
রাজু তখন হাওয়ায় ভাসতে থাকে। এই রাক্ষস নিধনে এবার পুরো ব্রহ্মাণ্ড রাজুকে শক্তি দিতে থাকে, যার ফলে রাজু এক ঘুষিতেই ওই দৈত্যাকার কানাকা রাজুকে বিনাশ করে ফেলে। মুভির শেষ দৃশ্যে দেখানো হয় রাজু কানাকা রাজুর অন্তিম সংস্কার করছে। সে তার দাদিকে তখন কানাকা রাজুর মালা পরানোর ছবির কাছে নিয়ে যায় আর কানাকা রাজুর মৃত্যুর ব্যাপারে বলতে চায়। রাজু ভাবছিল তার দাদি হয়তো কানাকা রাজুর মৃত্যুর খবর শুনে কষ্ট পাবে, যার ফলে সে বলতে ইতস্তবোধ করছিল। কিন্তু তার দাদি কানাকা রাজুর ছবি দেখে বলে, এটা কে? আমি একে চিনি না। এটা শুনে রাজু অনেক অবাক হয় আর তাকে বলে, একবার ভালোভাবে মনে করো। তখন দাদি বলে, এটা তো রাজপাল ইয়াদব। কানাকা রাজু তো গঙ্গা দেবীকে মন্ত্রপুত মিষ্টি খাইয়ে বশ করেছিল। আর কানাকা রাজু মারা যাওয়ার পরও গঙ্গা দেবীকে হিপনোটাইজ করে নিজের প্রতি একটা দুর্বলতা রেখেছিল। কিন্তু কানাকা রাজুর বিনাশের সাথে সাথে ওই মন্ত্রের শক্তিও ফুরিয়ে যায়। গঙ্গামা কানাকা রাজুকে পুরোপুরি ভুলে যায়। এরপর গঙ্গা দেবী তার পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজায়। সেখানে রাজুর সাথে দেখা করার জন্য আসে ব্যস্তি, ভৈরবী আর অনিতা। তাদের থেকে বাঁচার জন্য রাজু সেখান থেকে পালিয়ে আসে। সেখান থেকে বের হয়ে রাজু এক জায়গায় আসে। সেখানে সে একজন লোককে হাতুড়ি দিয়ে লোহায় আঘাত করতে দেখে, আর লোকটি জোকারের বেশে ছিল। ওই লোকটি রাজুর দিকে মুখ তুলে তাকালে রাজু তাকে দেখে অনেক অবাক হয়, কারণ ওই লোকটি দেখতে হুবহু রাজুর মতো ছিল। মুভির লাস্টে জানা যায় যে রাজা সাহেব মুভির দ্বিতীয় আরেকটি কিস্তি আমাদের সামনে আসবে আগামী বছর। তবে আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে জানাতে ভুলবেন না। এটি প্রভাসের মোস্ট অ্যাওয়েটেড একটি মুভি, সো আপনাদের এক্সপেকটেশন কতটুকু পূরণ হলো তা আমাদেরকে জানান। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কাহিনী শোনাচ্ছিলাম আমি সাইফ। আজকে বিদায়, শীঘ্রই দেখা হবে অন্য কোনো মুভির কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।